প্রিয় বন্ধুরা, আমেরিকায় শিকাগো ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের কালজয়ী বক্তৃতার কথা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু ভারতবর্ষ থেকে যাত্রা শুরু করে সুদূর আমেরিকায় সেই সভার মঞ্চ অবধি পৌঁছতে পদে পদে স্বামী বিবেকানন্দকে যে অসীম কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, দিনের পর দিন অর্ধাহারে অনাহারে থেকে সহায় সম্বলহীন নিঃস্বভাবে প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই, যে স্ট্রাগল তাকে করতে হয়েছিল, তার খবর আমরা কজন রাখি? শিকাগোতে স্বামীজির মূল বক্তৃতার হুবহু বাংলা তর্জমা দিয়ে একটি ভিডিও আমি আগেই বানিয়েছি। আপনাদের মধ্যে যারা আগ্রহী তারা সেটা দেখে নিতেই পারেন। কিন্তু এখন আসি আজকের মূল বিষয়। 1893 সালের গোড়ার দিকে ভারতে খবর আসে যে সেই বছরের শেষের দিকে আমেরিকাতে এক বিশাল ধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক দিনটি অবশ্য তখনও জানা যায়নি। সে নাকি পৃথিবীর বৃহত্তম সম্মেলন হবে। দেশ দেশান্তরের বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সেখানে আসবেন আর তাদের ধর্ম ও দেশের ভাবধারার উপরে বক্তৃতা দেবেন। কত জাঁকজমক, কত আড়ম্বর, একেবারে হৈ হৈ কাণ্ড। স্বামী বিবেকানন্দ তখনও বিবেকানন্দ হয়ে ওঠেনি, তখনও তিনি শুধুই নরেন্দ্রনাথ। তখন তিনি কন্যাকুমারীতে অবস্থান করছিলেন। মহাসম্মেলনের খবর পেয়ে চেন্নাইতে, অর্থাৎ তখনকার মাদ্রাজে, তার সব শিষ্যরা তাকে জোর জার করে রাজি করালেন সেই সম্মেলনে যোগদান করতে যাওয়ার জন্য। কিন্তু যাব বললেই তো যাওয়া হয় না। সুদূর আমেরিকায় যাতায়াত, ওখানে থাকা খাওয়া, এসব তো অনেক টাকার ব্যাপার। কিন্তু গুরুর চেয়ে যেন শিষ্যদের উৎসাহ বেশি, তারাই অর্থ সংগ্রহ করার উদ্যোগ নিলেন। তবে এ ব্যাপারে রাজস্থানে ক্ষেত্রীর মহারাজ অজিত সিং এবং মাইসোরের মহারাজ এবং অন্যান্য আরও কয়েকজন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাও সব মিলিয়ে যা অর্থ সংগৃহীত হলো, তাতে যাতায়াতের টিকিট কাটার পর আর খুব সামান্য অর্থই নগদ তার হাতে থাকল। এই সময়ই ক্ষেত্রীর মহারাজ অজিত সিং তাকে বিবেকানন্দ নাম গ্রহণ করার জন্য প্রস্তাব দেন। নামটি বিবেকানন্দের খুব পছন্দ হয় এবং তিনি সেই নামটি গ্রহণ করেন। যাই হোক, তিনি তো বিবেকানন্দ নাম গ্রহণ করে জাহাজে টিকিট কেটে বম্বে থেকে পেনিনসুলা নামক জাহাজে চড়ে যাত্রা শুরু করলেন। দিনটা ছিল 1893 সালের 31শে মে। ক্লান্তিকর সুদীর্ঘ 2 মাসের যাত্রাপথ। সে জাহাজ প্রথমে গেল চীন, সেখান থেকে গেল জাপান, জাপান থেকে ফের জাহাজ বদল করে RMS এমপ্রেস অফ ইন্ডিয়া নামের একটি জাহাজে চড়ে প্রায় 2 মাস পরে তিনি পৌঁছলেন কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে। এই জাপান থেকে কানাডা যাওয়ার পথেই তার সাথে পরিচয় ঘটে সহযাত্রী এবং বিখ্যাত শিল্পপতি জামশেদজি টাটার। কথাবার্তা ও আলাপচারিতার মাধ্যমেই জামশেদজি টাটা বিবেকানন্দের বিভিন্ন বিষয় গভীর জ্ঞানে ভীষণভাবে মুগ্ধ হন। বিবেকানন্দ জামশেদজিকে বলেন, ভারতের প্রকৃত উন্নতি করতে হলে বিজ্ঞান চর্চায় গুরুত্ব দিতে হবে। আপনি বরং ভারতে একটি ভালো বিজ্ঞান গবেষণা এবং শিক্ষা কেন্দ্র গড়ে তুলুন। তার উপদেশ অনুযায়ী পরবর্তীকালে জামশেদজি টাটা ব্যাঙ্গালোরে এক বিজ্ঞান শিক্ষা কেন্দ্র গড়ে তোলেন। সেই প্রতিষ্ঠানই আজ বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স নামে পরিচিত। প্রতিষ্ঠান গড়ে তোলার পর জামশেদজি টাটা স্বামী বিবেকানন্দকেই এর প্রথম অধ্যক্ষের দায়িত্ব নিতে অনুরোধ করেছিলেন, যদিও সে অনুরোধ রক্ষা করা বিবেকানন্দের পক্ষে সম্ভব ছিল না। যাই হোক, কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে ট্রেন পথে শিকাগো আসতে হবে। সেও প্রায় 3 দিনের ট্রেন যাত্রা। এই ট্রেনের যাত্রাকালেই এক মধ্যবয়স্কা মহিলার সঙ্গে তার কিছুটা আলাপ হয়। ভদ্রমহিলার নাম মিস কেট স্যানবর্ন। এই মিস স্যানবর্ন কিন্তু ছিলেন এক অত্যন্ত জ্ঞানী দার্শনিক। অল্প আলাপেই তিনি বিবেকানন্দের জ্ঞান ও পাণ্ডিত্যের পরিচয় পেলেন। কথাবার্তায় তিনি এতটাই মুগ্ধ হন যে তিনি বিবেকানন্দকে নিজের নাম ও ঠিকানা জানিয়ে বোস্টনে তার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করার আমন্ত্রণ জানান। অবশ্য বিবেকানন্দ যাচ্ছিলেন শিকাগোয়, বোস্টনে নয়। পরবর্তীকালে মিস স্যানবর্ন তার রচিত অ্যাডপ্টিং অ্যান অ্যাবান্ডান্ট ফার্ম বইতে লিখেছেন, আমার চোখে ইনিই সাক্ষাৎ জ্ঞান, ইনিই শিক্ষা, ইনিই আলোক। এনাকে এখানকার জ্ঞানী সমাজে পরিচিত করতে পারলে আমি অত্যন্ত খুশি হব।
স্ক্রিনে এখন মিস স্যানবর্নের বই থেকে সেই অংশটুকু দেখুন দয়া করে। বিবেকানন্দ 30শে জুলাই রাত্রে শিকাগো শহরে পৌঁছলেন। এই পর্যন্ত তো মোটামুটি ভালোই ভালোই সবকিছু হলো, কিন্তু সমস্যা শুরু হলো শিকাগো পৌঁছানোর পর থেকেই। একের পর এক সমস্যা, প্রতি পদে পদে। শিকাগো পৌঁছে পরের দিনই তিনি খবর পেলেন যে ধর্ম মহাসভা শুরু হবে 11ই সেপ্টেম্বর, তার মানে প্রায় 42 দিন পরে। 42 দিন! এই এতদিন তিনি থাকবেন কোথায়? সম্বল তো মাত্র অল্প কয়েকটা টাকা। অনেক খুঁজে খুঁজে খুব সস্তার একটা হোটেল বার করলেন তিনি, তাও ভারতীয় মুদ্রায় দৈনিক ভাড়া প্রায় 70 টাকা। বড় জোর 15 দিনের পুঁজি আছে তার কাছে। দেখা যাক 2-4 দিন এখানে থেকে অন্য কোনো উপায় খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু তার চেয়ে মর্মান্তিক যে খবরটি তিনি পেলেন সেটি হলো উপযুক্ত পরিচয়পত্র ছাড়া ধর্ম মহাসম্মেলনে কোনো প্রতিনিধিকেই বক্তব্য রাখার অনুমতি কিছুতেই দেওয়া সম্ভব হবে না। এ নিয়ম তো তিনি জানতেন না, কাজেই তিনি কোনো পরিচয়পত্রই সঙ্গে আনেননি। আর সে যুগে ভারত থেকে আমেরিকার মধ্যে একটি চিঠি যেতে পুরো 2 মাস লাগত। কাজেই তখন চিঠি লিখে অনুমতিপত্র নতুন করে আনানোর সময় আর নেই। তার সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যে জন্যে এত উদ্যোগ, এত কষ্ট, এত দূর যাত্রা, তা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। কিন্তু তিনি বীর সন্ন্যাসী, কোনো বাধায় তিনি ভীত হন না। তিনি ভাবতে লাগলেন অন্য কোনো উপায়ে কিভাবে এখানে ভারতের ভাব প্রচার করা সম্ভব। এদিকে কয়েকদিনের মধ্যেই তো পকেট একেবারে ফাঁকা হয়ে গেল। হোটেলের ভাড়া মেটানোর টাকা আর নেই। সঙ্গী সাথীহীন অপরিচিত জায়গায় কি অকুল পাথারে পড়লেন তিনি। তখন তার মনে পড়ল ট্রেনে আলাপ হওয়া সেই ভদ্রমহিলা মিস স্যানবর্নের কথা। সেখানে আশ্রয় পাওয়ার আশায় কিছুটা বাধ্য হয়েই শিকাগো ছেড়ে তিনি বোস্টন শহরের দিকে যাত্রা করলেন। এই সময় কিছুটা হতাশা প্রকাশ করে তিনি মাদ্রাজে তার শিষ্য আলা সিংহা পেরুমালকে একটি চিঠি লেখেন। দেখুন সেই চিঠির বয়ান। তিনি লিখলেন, ভারতের দরিদ্রদের জন্য অর্থ সংগ্রহের স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গিয়েছে, বরং আমি নিজেই প্রতিকূলতার বিরুদ্ধে সমানে লড়াই করে চলেছি। কতবার ভেবেছি যে ভারতে ফিরে যাই, কিন্তু না, আমি দৃঢ় প্রতিজ্ঞ। আমি উপর থেকে তার পাওয়া আদেশ পালন করবই করব। বোস্টনে মিস কেট স্যানবর্ন তাকে খুব সাদরে আপ্যায়ন করলেন। তার খামার বাড়িতে স্বামীজির থাকা ও খাওয়ার ব্যবস্থাও করলেন। হাঁপ ছেড়ে বাঁচলেন স্বামীজি, অন্তত থাকা খাওয়ার একটা ব্যবস্থা তো হলো। শুধু তাই নয়, মিস স্যানবর্ন তার পরিচিত অনেক জ্ঞানীগুণী লোকের সঙ্গে বিবেকানন্দের পরিচয় করিয়ে দিলেন। স্থানীয় বেশ কয়েকটি গির্জা এবং সভায় বক্তৃতা দেওয়ার ব্যবস্থাও করালেন তিনি। এই স্থানীয় বক্তৃতাগুলো কিন্তু বিবেকানন্দকে ওই দেশের শ্রোতাদের সঙ্গে প্রাথমিক পরিচয় ঘটিয়েছিল। নিঃসন্দেহে এই অভিজ্ঞতা তাকে মূল বক্তৃতার আগে প্রভূত সাহায্য করেছিল। এই মিস স্যানবর্নের সূত্রেই বোস্টনে থাকাকালীন বিবেকানন্দের পরিচয় ঘটে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ অধ্যাপক জন রাইটের সঙ্গে। এই অধ্যাপক রাইট মশাই এতটাই জ্ঞানী ছিলেন যে সবাই তাকে চলন্ত জ্ঞান ভাণ্ডার বলতো। এই হেন জ্ঞানী অধ্যাপক রাইটও বিবেকানন্দের সঙ্গে কথা বলে একেবারে মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেলেন। তার অতল জ্ঞানের পরিচয় পেয়ে রাইট সাহেব অচিরেই তাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। এইভাবেই প্রায় 3 সপ্তাহকাল বোস্টনে কেটে গেল। বিবেকানন্দ কিন্তু বুঝতে পারছেন যে এইসব ছোট ছোট সভায় বক্তৃতা দিয়ে বেশি দূর প্রচার করা সম্ভব নয়। ইস, যদি ধর্ম মহাসভায় একবার সুযোগ পেতাম, তাহলে সারা বিশ্বের কাছে আমি ভারতবর্ষকে তুলে ধরতে পারতাম। মনে কিছুটা হতাশা, কিন্তু তিনি ঈশ্বরের উপরে আস্থা হারালেন না। এই সময় আকস্মিকভাবেই প্রফেসর রাইট একদিন নিজেই স্বামীজিকে বললেন, আচ্ছা, শিকাগোতে যে বিশ্ব ধর্ম মহাসম্মেলন হচ্ছে সেখানে আপনি প্রতিনিধিত্ব করছেন না কেন? স্বামীজি জানালেন যে তার কাছে পরিচয়পত্র না থাকায় তিনি ওই সভায় যোগদান করতে পারবেন না। প্রফেসর রাইট অবাক হয়ে স্বামীজির মুখের দিকে তাকিয়ে যে কথাটি বললেন তার সেই কথা আজও বিখ্যাত হয়ে আছে। তিনি বললেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া মানে সূর্যের আলো দেওয়ার অধিকার নিয়েই প্রশ্ন তোলা। স্ক্রিনে দেখুন প্রফেসর রাইটের সেই উক্তি।
প্রফেসর রাইট তৎক্ষণাৎ নিজেই স্বামীজির পরিচয়পত্র লিখে দিলেন এবং তাতে তিনি লিখলেন, ইনি এমন একজন পণ্ডিত ব্যক্তি যে আমেরিকার সমস্ত অধ্যাপকের জ্ঞান একত্রিত করলেও এনার জ্ঞানের সমান হবে না। এর ফলে একেবারে অপ্রত্যাশিতভাবে শিকাগো ধর্ম মহাসম্মেলনের বন্ধ দরজা অকস্মাৎ স্বামীজির সামনে খুলে গেল। কিন্তু ততদিনে স্বামীজির পুঁজি একেবারে নিঃশেষ, হাতে একটাও পয়সা নেই, এমনকি শিকাগো যাওয়ার ট্রেন ভাড়া পর্যন্ত নেই তার কাছে। কিন্তু মুখ ফুটে সে কথা আর বলতে পারলেন কই। অবশ্য সহৃদয় প্রফেসর রাইট নিজেই ভদ্রতা করে শিকাগো যাওয়ার জন্য তার ট্রেনের টিকিটটি কিনে দিলেন। কিন্তু তাই বলে নগদ টাকা তো আর চাইতে পারেন না কারোর কাছে মুখ ফুটে, তাই একেবারেই খালি হাতেই তাকে থাকতে হলো। তাই এইভাবেই ভাগ্য বলেই বলুন আর দৈবযোগেই বলুন, 9ই সেপ্টেম্বর রাত্রে অর্থাৎ মহাসভার দুদিন পূর্বে তিনি একেবারে রিক্ত হস্তে শিকাগো শহরে এসে পৌঁছলেন। কিন্তু হায় কপাল, শিকাগো পৌঁছে ধর্ম মহাসভার অফিসে যাওয়ার জন্য তিনি তাদের ঠিকানা লেখা কাগজটি খুঁজতে গিয়ে দেখলেন যে সেই কাগজটি হারিয়ে গিয়েছে। বহু লোককে জিজ্ঞাসা করেও সেখানকার ঠিকানা তিনি জোগাড় করতে পারলেন না। ক্লান্ত বিধ্বস্ত স্বামীজির কাছে তখন হোটেলে থাকা তো দূরের কথা, খাবার পয়সাও ছিল না। আমেরিকায় তখন প্রবল হাড় কাঁপানো ঠান্ডা। ওই অবস্থায় একটি স্টেশনে পড়ে থাকা একটি খালি প্যাকিং বাক্সের মধ্যে বসে কোনো রকমে শীতের একটি অসহ্য রাত তিনি কাটালেন। তার পেটে দানা পানি নেই, গায়ে শীতের উপযুক্ত পোশাক নেই, হাতে কোনো পয়সা নেই। পরের দিন অর্থাৎ 10ই সেপ্টেম্বর সকালে অসহ্য ক্ষুধার জ্বালায় থাকতে না পেরে তিনি দরজায় দরজায় ভিক্ষা করতে শুরু করলেন খাবারের জন্য। হায় রে নিয়তি, আর একদিন পরেই সারা বিশ্ব যার জ্ঞানের কাছে মাথা নিচু করবে, যাকে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী বলে মেনে নেবে, আজ তার কি অবস্থা। আমেরিকায় তখন ভিক্ষা করা অত্যন্ত গর্হিত অপরাধ। ভিক্ষা দেওয়া তো দূরের কথা, লোকেরা তার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতে লাগলো। কেউ বা বলল পুলিশে ধরিয়ে দেবো, তো কেউ বা দূর দূর করে তাড়িয়ে দিল। অবশেষে দুপুরবেলা তিনি সম্পূর্ণ বুভুক্ষ অবস্থায় শক্তিহীন অবসন্ন হয়ে রাস্তার ধারে একটি গাছের নিচে বসে পড়লেন। আর তার চলার শক্তি নেই। নিজেকে তিনি ঈশ্বরের হাতে অর্পণ করে বোধহয় তাঁর শেষ ডাকেরই অপেক্ষা করতে লাগলেন। কিন্তু বিধাতার কি লীলা তা শুধু তিনিই জানেন। যখন তিনি অনাহারে অর্ধমৃত অবস্থায় গাছের নিচে বসে, ঠিক তখনই তাকে দেখে উল্টো দিকের এক প্রাসাদোপম বাড়ি থেকে বেরিয়ে এলেন এক দেবী তুল্যা রমণী। তার নাম জর্জ ডব্লিউ হেল। মিস হেল স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি এইভাবে বসে রয়েছেন, আপনি কে? তখন স্বামীজির আর প্রায় কথা বলার শক্তি নেই। অনেক কষ্টে তিনি বললেন যে তিনি ভারতবর্ষ থেকে আসছেন, ধর্ম মহাসভায় যোগ দিতে এসেছেন তিনি। এ কথা শুনেই মিস হেল স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং সযত্নে ভোজন করালেন। এই মিস হেল ছিলেন একজন যথেষ্ট প্রভাবশালী মহিলা। ওই দিন বিকালে তিনি নিজেই স্বামীজিকে নিয়ে ধর্ম মহাসভায় পৌঁছে দিয়ে এলেন। সেখানে প্রফেসর রাইটের দেওয়া পরিচয়পত্রের সাহায্যে সঙ্গে সঙ্গেই তাকে প্রতিনিধি রূপে গ্রহণ করা হলো। ধর্ম মহাসভার তরফে তাকে একটি পরিবারের সঙ্গে থাকার ব্যবস্থাও করা হলো। কিন্তু সেখানেও ঘটল এক আশ্চর্য মজার ঘটনা। আমেরিকানদের কাছে ভারতীয় মাত্রই কৃষ্ণাঙ্গ। সেই পরিবারের সদস্যরা যখন শুনলেন যে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি তাদের বাড়িতে থাকবেন, তখন তারা ভাবলেন কৃষ্ণাঙ্গ মানুষ এলে অন্যান্য শ্বেতাঙ্গ অতিথিরা ক্ষুণ্ণ হবেন। তাই তারা স্বামীজিকে নিজেদের বাড়িতে না রেখে হোটেলে রাখবেন বলে ঠিক করলেন। সেই কথা জানানোর উদ্দেশ্যেই বাড়ির কর্তা এসে স্বামীজির সঙ্গে দেখা করলেন। কিন্তু কি ঘটল শুনলে আপনারা আশ্চর্য হবেন। এ যে উলটপুরাণ হয়ে গেল। স্বামীজির সঙ্গে দেখা করে দু চারটে কথা বলেই তিনি এত গভীরভাবে প্রভাবিত হলেন যে উল্টে তিনিই স্বামীজিকে একেবারে বগল দাবা করে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এলেন। বাড়ি ফিরে তিনি পরিবারের সকলকে ডেকে স্পষ্ট জানিয়ে দিলেন, ইনি আমাদের সঙ্গেই থাকবেন। তাতে যদি আমার অন্য সমস্ত শ্বেতাঙ্গ অতিথিরা চলে যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। এরকম একজন জ্ঞানী ব্যক্তির সঙ্গে থাকা সৌভাগ্য জীবনে বারবার আসে না। অতএব অবশেষে ভাগ্যের জোরে, ঈশ্বরের ইচ্ছায়, হিতৈষীদের সহায়তায়
সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা জয় করে যথাসময় তিনি সম্মেলনে পৌঁছতে পারলেন। প্রথম দিনের দ্বিতীয়ার্ধেই স্বামীজি তার সংক্ষিপ্ত কিন্তু কালজয়ী বক্তব্য রেখেছিলেন, যা ওই সভায় শ্রেষ্ঠ বলে স্বীকৃত হয়েছিল। তার সেই বিখ্যাত সম্বোধন, আমেরিকার বোন ও ভাইয়েরা, এই সম্বোধন থেকে শুরু করে বারবার করতালির ঝড় উঠেছে সভার মধ্যে। তার বক্তৃতা কিন্তু আগে থেকে তৈরি করা ছিল না, সম্পূর্ণ তাৎক্ষণিক। মাত্র 450 শব্দের বক্তৃতাটি ছিল 5 মিনিটের, তাতেই বিশ্বজয়। তারপরের কথা তো ইতিহাস, দিকে দিকে দেশে দেশে তার বিজয় পতাকা উঠতে লাগলো। সে কথা আরেকদিন হবে। আজ এই অবধি, আবার আসবো জানা অজানায় নানান নতুন কাহিনী নিয়ে। নমস্কার।